বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট নিয়ে আলোচনা করব। গলে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে সেখান থেকে আসলে বাংলাদেশের উত্তরণের উপায় কি? খানিকটা পিছিয়ে পড়েছে বলে মনে হচ্ছে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। সঞ্জয় সাহা পিয়াল, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। প্রথম নিসান কাপ পুরো দিনটা বলতে গেলে বাংলাদেশের বোলারদের এগেনস্টে দাপট দেখালেন এবং সবচাইতে মজার যে ব্যাপারটা, তিনি যে 187 রান করেছেন সেটা 73 স্ট্রাইক রেটে টেস্ট ক্রিকেটে, যেটা আসলে বেশ বিরল ঘটনাই বলতে হবে। বিষয়টা কি আসলে এরকম অ্যাগ্রেসিভ ব্যাটিংটাই কি তাদের টেকনিক ছিল, নাকি উইকেটের ধরন এবং বাংলাদেশের বোলারদের লাইন লেন্থে কিছুটা দুর্বলতা সেটা আসলে তাকে এভাবে শর্ট খেলতে উদ্বুদ্ধ করেছে? 23টা বাউন্ডারি তিনি মেরেছেন। না, আমি যেটা আপনার রিপোর্টার একটা রিপোর্ট করলেন, যে পার্থবণিক যে রিপোর্টটা করলেন যে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে তারা গার্ড অফ অনার দিচ্ছে বাংলাদেশ, আসলে এই জায়গাটাতেই কিন্তু শ্রীলঙ্কা একটা স্ট্র্যাটেজি নিয়েছে এরকম যে তার শেষ টেস্ট এবং তারা ঘোষণা দিয়ে নেমেছে তারা জয় উপহার দেবে ম্যাথিউসকে, এবং তার জন্য কিন্তু তারা অনেকটা অ্যাগ্রেসিভ। আপনি যদি খেয়াল করে দেখেন যে আমাদের প্রথম নিশাঙ্কা যে ইনিংসটা খেলেছেন তার স্ট্রাইক রেট যেটা বলছিলেন, তুলনায় আমাদের মুশফিক এবং শান্তর স্ট্রাইক রেট কিন্তু 50-এর কাছাকাছি, বাট ওরটা 70 চলে গেছে। তো এইটাতে যেটা মিন করতেছে সেটা হলো যে তারা অ্যাগ্রেসিভ খেলছে। তারা বাংলাদেশের রান যে আমরা করেছি 495, তারা কিন্তু তার 75% রান 3 সেশনে তুলে নিয়েছে। তার মানে কি তাদের রান তারা এমনভাবে এগোচ্ছে যে এই টেস্ট থেকে তারা একটা রেজাল্ট বের করে আনবে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এই টেস্টটা মানে 850 রান হয়ে গেছে, 3 দিন চলে গেছে, হয়তো ড্র। বাট শ্রীলঙ্কা কিন্তু ভেরি ভেরি অ্যাগ্রেসিভ। তারা কিন্তু এই ম্যাচটি যে কোনোভাবেই হোক তারা গতকালকেও বলছিলেন যে আমাদের টার্গেটটাই ছিল যে একটু দ্রুত রান তুলে দ্রুত বাংলাদেশকে আবারও ব্যাটিং এ নামানো। সেই টার্গেটটা নিয়ে গিয়ে তাহলে তারা সেই স্ট্র্যাটেজিটাই এক্সিকিউট করতে চাচ্ছে একদম। কিন্তু তার আগে তো তাকে 495টা করতে হবে। তো আজকে ফার্স্ট সেশন আই থিঙ্ক তারা যে গতিতে এগোচ্ছে তাতে কিন্তু তাদের একটা সেশন লাগতে পারে। আজকে যদি তারা ওই ব্যাটিংটা ধরে রাখতে পারে তাহলে কিন্তু তারা 500 করে ফেলতে পারে। তারপরে কিন্তু বাংলাদেশের আর থাকতেছে পুরো ম্যাচেরই থাকতেছে 5টি সেশন, সেখানে কিন্তু আসলে ম্যাচের সমীকরণটা বদলে যাবে। এবং আপনি যেটা বলছিলেন যে উত্তরণের উপায়টা কি, সেটা তো অবশ্যই এখন বোলারদের হাতে। এবং আমরা জানি যে গলের রান যেভাবে আসছে, আমরা নর্মালি কিন্তু আমরা বলতে পারি যে রানের বন্যা, কিন্তু গলের ক্ষেত্রে মনে হয় এই ব্যাপারটা সুনামির পর্যায়ে চলে যায়। কারণ আপনি জানেন যে 2004 সালে কিন্তু এখানে একটা সুনামি হয়েছিল, এবং যে কোনোভাবেই হোক দেখা যাচ্ছে যে এই মাঠটিতে 4 শতাধিক ইনিংস আছে 33টা, তার ভিতরে 7টি মাত্র সুনামির আগে। তারপরে কিন্তু সব বাকি ইনিংসগুলো কিন্তু সুনামির পরে। মানে কি হয়েছে, ওইখানে ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট করা হয়েছে, কিংবা সমুদ্রের ধারে সাগর ঘেঁষা ওইখানে বাতাস বলেন মাটি বলেন সব কিছু মিলেই কিন্তু প্রথম 2-3 দিন কিন্তু এখানে ব্যাটিংয়ের মানে স্বর্গ বলা যায়। সেই ক্ষেত্রে কিন্তু গলে কিন্তু এখন সুনামি চলছে, বাট এটা কিন্তু নাটক গড়াতে পারে শেষ অঙ্কে গিয়ে নিঃসন্দেহে। কিন্তু যে বিষয়টা পরবর্তীতে আমরা দেখেছি, গলে যেটা হয় যে উইকেটের ড্রামাটিক্যালি চেঞ্জ হওয়ার নজিরও রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের উইকেটের টিকিট থাকাটা হচ্ছে মূল চ্যালেঞ্জ হবে। কারণ আপনি বলছিলেন যে শ্রীলঙ্কা অ্যাগ্রেসিভ খেলছে এবং যখন তারা আবারও বোলিংয়ে নামবে সেখানেও নিশ্চয়ই তারা ফিল্ডিং অ্যান্ড বোলিংয়েও অ্যাগ্রেসিভ হয়ে উঠবে। সেই চ্যালেঞ্জটা জয়ের জন্য বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা কতটা প্রস্তুত? যদিও আমরা জানি যে বেশ কয়েকজন রান পেয়েছেন, 3 জন ব্যাটার রান পেয়েছেন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। বাকিদের আসলে ওইভাবে আমরা খুব বেশি রান করতে দেখিনি, বড় ইনিংস খেলতে দেখিনি। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের ব্যাটারদের চ্যালেঞ্জটা কি তাহলে সেকেন্ড ইনিংসে গিয়ে অপেক্ষা করছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনি যেটা বললেন যে 3 জন ব্যাটারের রানটা যদি আমরা এক সাইডে রাখি, তারা 3 জন 401 রান করেছে, বাকি রানগুলো এসেছে আসলে বাকি ব্যাটসম্যানদের, তার ভিতরে অতিরিক্ত রান আছে। তো সব মিলিয়ে কিন্তু বাকিদের কিন্তু উপর এখন চ্যালেঞ্জটা পড়ে যাচ্ছে। এবং আমরা যদি একটু খেয়াল করি যে গলে কিন্তু রান পায় এবং পাচ্ছে সাধারণত একটু অভিজ্ঞরা। আপনি অস্ট্রেলিয়া সিরিজেও এর আগে স্মিথ করেছে, এখানে রান পেয়েছে। তো এবং শ্রীলঙ্কাতেও দেখা যাচ্ছে যে প্রথম নিশাঙ্কা কিন্তু এখন ওদের দারুণ একজন ভাইটাল ব্যাটসম্যান। এবং যেটা বললাম যে মুশফিক এখানে রান পেয়েছে। সব মিলে অভিজ্ঞদের একটা চ্যালেঞ্জ তো থাকেই, বাট এখন কিন্তু সময় এসেছে আসলে বাকিদের সেকেন্ড ইনিংসে। বিশেষ করে লঙ্কান যে স্পিনাররা, আমরা দেখেছি যে অস্ট্রেলিয়ার সাথে শ্রীলঙ্কাই ম্যাচ হেরেছিল 2 মাস আগে, 2টি টেস্ট হেরেছিল, 4 শতাধিক রান হয়েছিল। বাট ওদের স্পিনার 2 জন, লায়ন স্মিথ এবং কানিংম্যান একজন আছেন নাকি, নামটা ঠিক এই মুহূর্তে পড়ছে না, তারা 2 জন কিন্তু 14টি করে উইকেট শিকার করেছিলেন সেকেন্ড ইনিংসে।
তো সেকেন্ড টেস্টে সব মিলে দেখা যাচ্ছে যে স্পিনারদের একটা ভাইটাল রোল থাকে এখানে সেকেন্ড মানে ফোর্থ এবং ফিফথ যেতে গিয়ে সেইখানে চ্যালেঞ্জটা থাকবে আমাদের ব্যাটারদের নিঃসন্দেহে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে আমরা দেখেছি গতকালকে নিসানকা এভাবে অ্যাগ্রেসিভ ব্যাটিং করছেন, 73-এরও বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন, প্রচুর শট খেলছেন বা শট খেলার চেষ্টা করছেন, সেখানে তো আসলে খুব বেশি সুযোগও তৈরি হওয়ার কথা বোলারদের হিসেব যেটা বলে, কিন্তু 70 ওভার পার হয়ে যাওয়ার পরেও আসলে নিসানকাকে থামানোর মতো বা তার ওই প্রশ্নটার কোনো উত্তর বাংলাদেশের বোলাররা খুঁজে বের করতে পারলো না। বিষয়টা কি আসলে উইকেটের কারণ নাকি বোলাররাই আসলে স্ট্র্যাটেজিক্যালি নিজেদের পরিকল্পনাটা মাঠে এক্সিকিউট করতে পারেননি? একদম আপনি যেটা বললেন যে সবসময় কিন্তু মানে সমান মঞ্চে কিন্তু নাচতে হয় না, একটু অসমান ইয়েতেও মঞ্চেও কিন্তু নাচতে জানতে হয়। আপনি যখন এমন ধরনের একটা টেস্ট খেলতে নামছেন সেখানে উইকেট যদি আপনাকে সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনার ভ্যারিয়েশন আপনার অভিজ্ঞতা থেকে ওইগুলো কাজে লাগাবেন। আমরা দেখলাম তাইজুলের যে মানে শক্তি যেখানটা যে স্ট্রেট সে স্ট্যাম্প টু স্ট্যাম্প করেন, আর্মার দেন, মানে সেইগুলা কিন্তু কালকে মিসিং ছিল। কেন আমরা কি খেয়াল করেছি যে আমাদের দলের সঙ্গে কিন্তু স্পিন কোচ নেই, মুশতাক আহমেদ কিন্তু এই মুহূর্তে দলের সঙ্গে নেই, এমন একটা ভাইটাল টেস্ট চলছে অথচ তিনি দলের সঙ্গে নেই, তিনি চলে গেছেন, বলে গেছেন যে ওয়ানডে সিরিজে ফিরবেন, অথচ আমরা কেউ কিন্তু এটার ব্যাখ্যা জানি না কেন। তাহলে এমন একটা সিচুয়েশনে তাকে যে গাইড করবে, তাকে যে একটা বলবে যে এইভাবে করতে পারো, এইভাবে ফিল্ড সেট আপ করতে পারো, সেটা কিন্তু নেই আমাদের। তো এই ল্যাকিংগুলো আমাদের আছে নিঃসন্দেহে। সেক্ষেত্রে তাহলে আপনি একটু আগেই বলছিলেন যে সেকেন্ড ইনিংসে স্পিনারদেরকে একটা ভাইটাল রোল প্লে করতে হবে, কিন্তু আমরা দেখলাম যে লাস্ট যে প্রথম ইনিংসে আমরা কিন্তু স্পিনারদের কাছ থেকে ঠিক ওই রকম প্রত্যাশিত পারফরমেন্সটা পাইনি। সেক্ষেত্রে বাংলাদেশের সেকেন্ড ইনিংসেও তো তাহলে বোলারদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ। ওই যে বললাম যে মঞ্চটা নাচার মঞ্চটা যদি তখন সমান হয়ে যায় তখন হয়তো আমরা মানে আমি যেটা বলতে চাচ্ছি যে গলের যেটা আমরা দেখতে পাই যে ফোর্থ ইনিংসে কিন্তু ওইটা উইকেটটা একটু লুজ হয়ে যায় এবং স্পিনার একটু টান পায়, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সুবিধাটা মানে আমরা তাইজুলের উপরে আমাদের নির্ভর করতে হবে এবং আমরা এখানে মিরাজকে ভীষণভাবে মিস করছি। তাইজুলকে কিন্তু এই রোলটা প্লে করতে হবে নিঃসন্দেহে। কিন্তু আমরা জানি যে ফিল্ড সেটআপটাও একটা বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যখন স্পিনাররা বোলিং করছিলেন আমরা জানি যে নাজমুল শান্ত এই জায়গাটাতে বেশ সাউন্ড ভূমিকা পালন করেছেন, এর আগের ম্যাচগুলোতে বেশ কিছু ম্যাচেও আমরা দেখেছি। ফিল্ড সেটআপ এবং বোলিং পরিকল্পনায় আসলে ক্যাপ্টেনকে কিভাবে মূল্যায়ন করা যাচ্ছে? আপনি যদি খেয়াল করেন কালকে শ্রীলঙ্কা যখন ব্যাটিং করছিল প্রথম 6 ওভার কিন্তু আমাদের 2 পেসার করছিলেন এবং একটা ওভারে দেখা গেল যে প্রথম নিশাঙ্কা পুল করলেন নাহিদ রানাকে, তার জোরে বল 147 কিলোমিটারের গতিতে তিনি বল করছিলেন এবং ওই ওভারে 2টা 4 মারলো, দারুণ 2টা শট খেলো, তারপরে তাকে চেঞ্জ করে দেওয়া হলো। এই যে ব্যাপারটা নতুন বল, টেস্টের সেশন, আপনি স্লিপ থাকবে, এক গতিতে বল করে যাবে এবং আমাদের নাহিদের যে গতি আমরা জানি যে অনেক প্রচুর গতিতে সে বল করে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে ওই মুহূর্তে ওইখান থেকে সরিয়ে আনা এটা কিন্তু, এবং আমরা যেটা বলি যে টেস্টের আপনি বোলারদের উপরে ভরসা রাখতে হবে, ফিল্ড সেট আপ করতে হবে। 2-1 4 খেলে যে ঘাবড়ায় যে আমরা আবার মানে রক্ষণাত্মক হয়ে যাচ্ছে, এটা মনে হয় যে আমার মনে হচ্ছে যে এখানে তবে এইগুলো কি তারা খুব ভালো জানে, আমাদের চেয়ে কিন্তু তারা সবচেয়ে বেশি ভালো জানে। আমরা এখানে বলছি ঠিকই আমরা দেখে বাট তারা কিন্তু জানে কি করতে হবে কি না করতে হবে, কিন্তু ইমপ্লিমেন্ট আসলে হয় না। কিন্তু নাহিদ রানার কথা বলছিলেন যে 145-147 কিলোমিটার পার আওয়ারে তিনি বোলিং করছিলেন, গতদিন বোলিং করেছেন, কিন্তু একই সঙ্গে তিনি তো প্রচুর রানও লিক করেছেন, ওভার প্রতি প্রায় 5 রান করে দিয়েছেন। টেস্টে আসলে সেটা কি বেশি এক্সপেন্সিভ হয়ে যায় না? অবশ্যই, এবং আমার মনে হয় যে কোনো ক্ষেত্রে আসলে তার উপর একটু প্রত্যাশার চাপ তিনি নিয়ে ফেলেছেন। মানে এটা কালকে শন টেইটও বলছিল, পোস্ট ম্যাচের তিনি এসেছিলেন এবং এই ব্যাপারটি বলছিলেন, তাকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে তিনি এত জোরে গতির বোলার আমরা পাইনি কখনো, এবং সেই ক্ষেত্রে তাকে যত্ন নিতে হবে এবং তার নিজের দায়িত্ব আছে এখানে যে কিভাবে এই প্রত্যাশার চাপটা সামনে রেখে আমার একই লাইনে বল করে যেতে হবে। হ্যাঁ, এইটা আসলে তারা ভালো জানে, আমি যেটা বারবার বলছি যে তারা কিন্তু আমাদের চেয়ে অনেক ভালো জানে, তাদের বিবেচনা সব কিছুই ঠিক আছে কিন্তু তারা ইমপ্লিমেন্ট করতে পারে না। এটার জন্য কোচ আছে, ম্যানেজমেন্ট আছে, তারা নিশ্চয়ই এটা তাদেরকে বলবেন। নিঃসন্দেহে আজকে ম্যাচের চতুর্থ দিনে গড়াচ্ছে এবং যে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে আসলে যদি খুব স্বাভাবিকভাবে চিন্তা করতে যাই ম্যাচটা হয়তো বা ড্রয়ের দিকে যেতে পারে, কিন্তু বাংলাদেশ তো আসলে ম্যাচটা জয়ের জন্য খেলা উচিত কিনা বা যে সিচুয়েশন আছে বাংলাদেশের পক্ষেও আসলে ম্যাচ উইন করার জন্য সেই স্ট্র্যাটেজিতে এগোনোটা কত বেশি পজিটিভ হবে বাংলাদেশের জন্য? আপনার এইখানে আমার মনে হয় যে লঙ্কা কাণ্ডটা বাঁধবে ম্যাচের 5th ডেতে গিয়ে,
এবং সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ বোলারদের এবং ব্যাটার যারা আছেন বোলারদের তো আগে কাজটি করতে হবে, ব্যাটারদেরও কাজ আছে। যেটা আপনি বললেন যে অন্য দল যদি আপনি রোড দিয়ে যাচ্ছেন কোনো গাড়ি, আপনি হয়তো ভালো ড্রাইভ করছেন, বাট পাশে যদি কেউ রাফ ড্রাইভ করে আপনাকে কিন্তু আপনি শিকার হতে পারেন। লঙ্কা কিন্তু ভেরি সিরিয়াস, তারা এই ম্যাচ থেকে রেজাল্ট আনতে চাবে যেভাবেই হোক, তারা সর্বোচ্চ চেষ্টা করবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি চিন্তা করেন ডিফেন্সে যে গিয়ে ড্র করার জন্য, তাহলে আমার মনে হয় যে এটা আত্মঘাতী হতে পারে। আপনাকেও রেজাল্টের দিকেই ঝুঁকতে হবে। এবং ওরা যেই গতিতে রান করছে, আমরা যেভাবে বোলিং করছি, আমাদের মাথায় রাখতে হবে সেকেন্ড ইনিংসটা, আমাদের নিজেদের যে সেকেন্ড ইনিংসের ব্যাটিংটা, সেইখানে কিন্তু আমাদের এই ধারাবাহিকতাটা অন্তত দুটি সেশন, ওরা চাবে 2 সেশনের ভিতরে আমাদেরকে অল আউট করে দিতে, আমাদের 3টে সেশন যদি আমরা টিকে থাকতে পারি, তাহলে আমরা রেজাল্টের দিকে আমার মনে হয় যে একটা চিন্তা করতে পারি। নিঃসন্দেহে যেহেতু শ্রীলঙ্কাও আসলে ম্যাচটা জিততে চাইবে, সেক্ষেত্রে বাংলাদেশের জয়ের সম্ভাবনাটাও নিশ্চয়ই বাড়বে সেই স্ট্র্যাটেজিতে। কিন্তু বিষয়টা যেটা এখানে, যে আমরা দেখেছি শ্রীলঙ্কা ব্যাটিংটা করেছে ভেরি অ্যাগ্রেসিভলি, সেক্ষেত্রে তাদেরকে ডিল করার ক্ষেত্রে গতকালকে নাজমুল শান্তর দল ফিল্ডিং সেট আপের কথা বলি কিংবা বোলিংয়ে বলি, তারা কি একটু রিজার্ভ, একটু বেশি ডিফেন্সিভ মনে হয়েছে কিনা? আমার মনে হয়েছে, কারণ তারা যখন অত রানের গতি বাড়িয়ে দিচ্ছিল, কখনো 5-এর কাছাকাছি চলে যাচ্ছিল, 4-এর ভিতরে তো ছিলই, তখন কিন্তু রান আটকানোর একটা ব্যাপার আমার মনে হয় যে ক্যাপ্টেনের ভিতর কিংবা আমাদের ফিল্ড সেট আপের ভিতর চলে আসছে, যে রানটা চেক দেওয়ার জন্য। বাট উইকেট নেওয়ার যে ব্যাপারটা, টেস্টে জিততে হলে কিন্তু আপনার উইকেট নিতে হবে, রানের চেক দিয়ে অবশ্যই থাকবে, বাট উইকেট নেওয়ার ব্যাপারটা যেটা থাকে, সেটা কিন্তু আমাদের দেখছি যে আমাদের বোলাররা, বিশেষ করে নতুন বলে আমাদের পেসাররা সেই সুযোগটা সুইং কাজে করতে পারেনি। এবং পুরান বলেও দেখেছি যে তাইজুলকে ভীষণ টায়ার্ড মনে হয়েছে। আমার মনে হয়েছে যে তার এক পাশ থেকে সে মিরাজকে মিস করছিল। নিঃসন্দেহে সেই বিষয়টা, টায়ার্ডনেসের কথা যেহেতু আপনি বললেনই, এবং আমার কাছে স্পেশালি মনে হয়েছে যে অল দ্য বোলার্স ওয়ার টায়ার্ড। বিষয়টা কি এরকম যে প্রচণ্ড গরম এবং একই সঙ্গে ফিটনেসের একটা ইস্যুস, সব কিছু মিলিয়ে বাংলাদেশের বোলারদেরকে সবাইকেই আসলে, পেসারদেরকেও আসলে কি একটু বেশি টায়ার্ড মনে হয়েছে কিনা? টায়ার্ড এই ধরনের ওয়েদারে, কিংবা এটা আমরা নিয়মিত খেলি, বাংলাদেশে এই ধরনের ওয়েদারে খেলি এবং এটা স্বাভাবিক, একজন পেশাদার এই সর্বোচ্চ লেভেলে আমরা খেলছি, সেটা আমি ওয়েদারের কথা বলবো না। আমার যেটা মনে হয়েছে যে যখন আমাদের রানটা 500 কাছাকাছি চলে গেছে, তখন কিন্তু ব্যাটাররা একটা ভালো পুঁজি দিয়েছে, তখন কিন্তু একটা রিল্যাক্সের মতন ব্যাপারটা চলে আসছে, যে আমরা তো একটা ভালো পুঁজি নিয়েছি, মানে একটা ব্যাপার আছে, একটু রান আমরা চেক দেই, এই ব্যাপারটা আমার মনে হয় যে চলে আসছে, নিজেদের অজান্তে অনেক সময় চলে আসে এই ব্যাপারগুলো। কিন্তু যেহেতু এই ব্যাপারগুলো চলে আসে বলছেন, কিন্তু বাংলাদেশ এর আগে শ্রীলঙ্কার এগেনস্টে ড্র করেছে, এরকম রান করেও কিন্তু ড্রয়ের বিষয় রয়েছে, এবং একই সঙ্গে নিউজিল্যান্ডের এগেনস্টে 500+ রান করে বাংলাদেশের হারের নজিরও রয়েছে। সেক্ষেত্রে সেই দলটারই বাংলাদেশ দলেরই আসলে কেন রিল্যাক্সিং ব্যাপারটা চলে আসবে, যে তারা 500-র কাছাকাছি প্রথম ইনিংসে রান করে ফেলেছে, এখন আর কোনো চিন্তা নেই? এটা কেন আসবে তারা হয়তো ভালো জানে, কিংবা আদৌ আসছে কিনা তাও বলতে পারবো না, এটা তারা বলতে পারবে। কিন্তু আমার যেটা, আপনি যদি একটু খেয়াল করেন, আমাদের টেস্ট ম্যাচ আমরা যেগুলো জিতেছি সাম্প্রতিক সময়ে, তাইজুলের ভূমিকা ছিল, মিরাজের ভূমিকা ছিল, সাকিব আল হাসানের ভূমিকা ছিল, এবং পাকিস্তান আমরা পেসার দৌড় পেয়েছি। তো এই ক্ষেত্রে কিন্তু কয়েকজন মিসিং, এবং বোলিং সাইডটা আমাদের, এইটা কিন্তু আমাদের বেস্ট বোলিং সাইড না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কিছুটা ঘাটতি ছিল, এবং এইটা আসলে ঘাটতি পূরণের যে ব্যাপারটা, সেটা কিন্তু কোচিং স্টাফ যারা আছেন, যারা ম্যানেজমেন্টে আছেন, তাদের করতে হবে, যে এইখানে কি আমরা আরেকজন বাড়তি স্পিনার নিতে পারতাম। কারণ গল ঐতিহাসিকভাবে আমরা জানি যে এখানে স্পিনাররা 4th ইনিংসে আপনার ভীষণ প্লে করে। সেই ক্ষেত্রে আমাদের হাতে আরেকজন স্পিনার ছিল হাসান মুরাদ। আমি জানি না এটা কখনো আলোচনা আসবে কিনা তাকে পরবর্তী টেস্টে নেওয়ার জন্য। নিঃসন্দেহে সেক্ষেত্রে আপনি বলছিলেন যে মেহেদী মিরাজের বিষয়টা, মেহেদী মিরাজকে বাংলাদেশ অনেকটা মিস করছে অ্যাজ এ অলরাউন্ডার। নিশ্চয়ই ব্যাটিং অ্যান্ড ইনিংসের ক্ষেত্রেও তাকে বাংলাদেশ মিস করেছে। মেহেদী মিরাজের ব্যাপারটা আসলে, জিনিসটা আসলে কি, যে তিনি থাকলে কোন জায়গাটা এক্সট্রা সাপোর্ট এই ইনিংসে বাংলাদেশ পেতে পারতো? ওই যে তাইজুলের সাথে যে পেয়ারটা হতো, তাইজুলের সঙ্গে যে তার পেয়ারটা, ডানহাতি বাঁহাতি, এবং তার অভিজ্ঞতা, একটা চ্যানেলে বল করতে পারে ধারাবাহিকভাবে, কন্টিনিউয়াস সে একটা চ্যানেলে বল করতে পারে, এই যে টেস্টের অভিজ্ঞতাটা, এটা আমার মনে হয় সামহাও নাইম হাসানের কাছ থেকে আমরা দেখিনি।
নিঃসন্দেহে এবং পরবর্তীতে নিশ্চয়ই বাংলাদেশ বিষয়টা ডিল করার চেষ্টা করবে, যদিও আপনি বলছিলেন যে স্পিন কোচ বাংলাদেশ দলের সঙ্গে নেই। এই চ্যালেঞ্জটা আসলে বাংলাদেশকে এই সিরিজে অন্তত নিতেই হচ্ছে, যে স্পিন কোচ ছাড়াই স্পিনারদের উপরে ভরসা করতে হচ্ছে, যদিও স্পিনাররা পরের ইনিংসগুলোতে ভাইটাল রোল প্লে করতে হবে তাদেরকে। এই বিষয়টা নিয়ে সামনে নিশ্চয়ই আমরা আলোচনা করব। সঞ্জয় শাহ পিয়াল, অনেক অনেক ধন্যবাদ খেলা যোগের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।